বইঘরে আপনাকে স্বাগতম। হুমায়ূন আহমেদের মিসির আলির অমীমাংসিত রহস্য, এটির চতুর্থ পর্ব আজ। গল্প পাঠে আমি স্মৃতি। আজকের নিবেদন মিসির আলির অমীমাংসিত রহস্য। এটা কি আম্বিকা বাবুর বাড়ি? দরজা ধরে দিয়ে মেয়েটি দাঁড়িয়ে আছে, সে জবাব দিল না। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। মেয়েটির বয়স 19-20, হালকা পাতলা গড়নের শ্যামলা মেয়ে। চোখ দুটি অপূর্ব, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার চোখ নয়, কিন্তু মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিসির আলি বললেন, অম্বিকা বাবুর সঙ্গে খুব প্রয়োজন। আমার নাম মিসির আলি। আমি আপনাকে চিনি। তাই বুঝি? তাহলে তো ভালোই হলো, লোকজন আমাকে চিনতে শুরু করেছে। এটাই সমস্যা। তোমার নাম কি? অতসী। অতসী, তোমার বাবা কি আছেন? মেয়েটি জবাব দিল না, দরজা ধরে দাঁড়িয়ে রইল। মিসির আলি নিশ্চিত হলেন অম্বিকাবাবু বাড়িতেই আছেন। তবে অতসী হয়তো তা স্বীকার করবে না, মিথ্যা করে বলবে বাবা বাড়ি নেই। তবে মেয়েটিকে দেখে মনে হবে মিথ্যা বলার অভ্যাস এখনো হয়নি। মিথ্যা বলার আগে তাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। মিসির আলি মেয়েটিকে বিপদ থেকে উদ্ধার করলেন, হাসি মুখে বললেন, উনি বোধহয় বাড়ি নেই। অতসী হাঁপ ছেড়ে বাঁচল, সঙ্গে সঙ্গে বলল, জি না, নেই। উনার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন ছিল। কখন এলে উনাকে পাওয়া যাবে বলো তো? মিসির এলে আবার মেয়েটিকে বিপদে ফেললেন। এখন অতসীকে বাধ্য হয়ে সময় দিতে হবে, কিংবা বলতে হবে উনার সঙ্গে দেখা করা যাবে না। এই দুটির কোনটি সে বলবে কে জানে। মিসির আলি বললেন, উনার সঙ্গে দেখা না করলেও অবশ্যই চলে, তোমার সঙ্গে কথা বললেও হয়। আমি বরং তোমার সঙ্গে দুই একটা কথা বলে চলে যাই। অতসী চমকে উঠে বলল, আমার সঙ্গে? আমার সঙ্গে কি কথা? তুমি কথা বলতে না চাইলে বলতে হবে না। ভেতরে আসারও প্রয়োজন দেখছি না। এখানে দাঁড়িয়ে কয়েকটা কথা জিজ্ঞেস করে চলে যাই। জিজ্ঞেস করব? করুন। অম্বিকাবাবুর 3টা দাঁত কি সোনা দিয়ে বাঁধানো? অতসী হ্যাঁ সূচক মাথা নাড়ল। এবার সে তাকালো ভীত চোখে। তার চোখের পাতা দ্রুত কাঁপছে, নাকের ডগায় ঘাম জড়াচ্ছে, চোখেও তাকাচ্ছে। ভয়ে তাকাচ্ছেই না, মাথা নিচু করে আছে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি এখন আর নেই। অতসী? অতসী তাকালো, কিছু বলল না। শোনো মেয়ে, তোমার বাবা এক রাতে আমার সঙ্গে গল্প করতে এসেছিলেন। তিনি বললেন তার নাম ওসমান গনি। তিনি অপ্রকৃতস্থ একজন মানুষের অভিনয় করলেন। বেশ ভালো অভিনয়, আমি ধরতে পারলাম না। বাবা কি আপনাকে এ বাড়ির ঠিকানা দিয়ে এসেছিলেন? না। তাহলে উনাকে খুঁজে বের করলেন কিভাবে? মিসির আলি হাসতে হাসতে বললেন, তুমি একটু আগে বলেছ তুমি আমার নাম জানো না। নাম যদি জানো তাহলে এটাও জানা উচিত যে মানুষ খুঁজে বের করার মতো বুদ্ধি আমার আছে। কি করে বের করেছি জানতে চাও? অতসী হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে শোনো, তোমার বাবা বলেছিলেন তার ডায়াবেটিস। এই অংশটি অভিনয় নয়, কারণ তিনি চিনি ছাড়া চা খেতে চাইলেন। একজন ডায়াবেটিক পেশেন্ট যে ঢাকায় থাকে, সে চিকিৎসার জন্য ডায়াবেটিক সেন্টারে যাবে, এটাই স্বাভাবিক। কাজে আমি গেলাম বারডেমে, জিজ্ঞেস করলাম তাদের এমন কোনো রোগী আছে কিনা যার 3টি দাঁত সোনা দিয়ে বাঁধানো। তারা সঙ্গে সঙ্গে বলল, অম্বিকাবাবু। সোনা দিয়ে দাঁত বাঁধানো না থাকলে খুঁজে বের করা একটু সময় লাগতো। অতসী তাকিয়ে আছে, তার চোখ দেখে বোঝা যাচ্ছে না সে বিস্মিত হয়েছে কিনা। মিসির আলি চাচ্ছেন মেয়েটি বিস্মিত হোক, কারণ মেয়েটির বিস্ময়ে অভিভূত করা তার নিজের স্বার্থেই প্রয়োজন। সে বিস্ময়ে অভিভূত হলেই তার সব প্রশ্নের জবাব দেবে, আগ্রহ করে দেবে। অতসী, জি, তোমার বাবা যে বাড়িতেই আছেন তা আমি জানি, যদিও বুঝতে পারছি না কেন তুমি তোমার বাবার সঙ্গে আমাকে দেখা করতে দিতে চাচ্ছ না। আমার বাবা অসুস্থ। ও, বিশ্বাস করেন তিনি অসুস্থ। বিশ্বাস করছি। আপনি কি ভিতরে এসে বসবেন? তুমি দরজা থেকে হাত নামালেই ঘরে ঢুকবো। আজ সারাদিন খুব ছুটোছুটি করেছি, চা খাওয়া হয়নি। তুমি কি চা খাওয়াবে? আপনি দুধ ছাড়া চা যদি খেতে পারেন তাহলে খাওয়াবো, ঘরে দুধ নেই। দুধ ছাড়া চা খাওয়াই ভালো। অতসী দরজা ছেড়ে সরে দাঁড়ালো। মিসির আলি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তার মন খারাপ হয়ে গেল। হত দরিদ্র অবস্থা। এই ঘরটি নিশ্চয়ই এদের বসার ঘর। 2টা বেতের চেয়ার,
অনেক জায়গায় বেত খুলে গেছে, তার দিয়ে মেরামত করা। ঘরের প্রায় পুরোটা জুড়ে বড় একটা চৌকি, চৌকিতে পাটি পাতা। সেই পাটিও দীর্ঘ ব্যবহারে জরাজীর্ণ। পাটির পাশে হাত পাখা। যদিও একটি সিলিং ফ্যান দেখা যাচ্ছে, মাকড়সার জাল বানিয়েছে ফ্যানের পাখায়, অর্থাৎ ফ্যানটি অনেকদিন ঘুরছে না। মিসির আলি মনস্থির করতে পারলেন না কোথায় বসবেন। পাটিতে বসবেন না বেতের চেয়ারে বসবেন। পাটিতে বসার ঠিক করলেন। এখান থেকে বাড়ির ভেতরটা অনেকখানি দেখা যায়। মেয়েটি চা বসিয়েছে বারান্দায়। এদের রান্নাঘর সম্ভবত বারান্দায়। ২ কামরার বাড়ি, ভেতরের ঘরের নিশ্চয়ই মেয়েটি ঘুমায়। বসার ঘরে থাকেন অম্বিকাবাবু। ভদ্রলোকের পেশা কি তা বোঝা যাচ্ছে না। চটপটে ধরনের কথাবার্তা এবং গল্প তৈরি করে বিশ্বাসযোগ্যতাভাবে বলার ক্ষমতা থাকে ২ ধরনের সম্ভাবনার কথা মনে হয়। ভদ্রলোকের পেশা দালালি করা ১, ২ ভদ্রলোক একজন জ্যোতিষী। জ্যোতিষী হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তার হাতে ৩টি পাথরের আংটি। তবে জ্যোতিষীরা ঘরে নানান নিদর্শন ছড়িয়ে রাখবে। রাস্তায় সাইনবোর্ড থাকবে, জ্যোতিষ সম্রাট অম্বিকাচরণ। কর গণনা এবং কোষ্ঠী বিচার করা হয়। অতসী চায়ের কাপ হাতে নিয়ে ঘরে ঢুকল। মৃদু গলায় বলল, চা নিন। মিসির আলি চায়ের কাপ হাতে নিলেন। অতসী ক্ষীণ গলায় বলল, ঘরে চিনি। অতসী, তুমি বসো। অতসী বেতের চেয়ারে বসল। মিসির আলি বললেন, তোমার মুখ দেখে মনে হচ্ছে চিনি ছাড়া চা দিয়ে তুমি মন খারাপ করেছো। মন খারাপ করে কিছু নেই। আমি চায়ে দুধ খাই, চিনি খাই না। মেয়েটি কিছু বলল না। মিসির আলি বললেন, তুমি আর তোমার বাবা, তোমরা দুজন এখানে থাকো? হ্যাঁ। তোমরা কয় ভাই বোন? আমি একা। তোমার মা জীবিত নেই? না। কতদিন আগে মারা গেছেন? ১৬-১৭ বছর আগে। কি করেন তোমার বাবা? তিনি নবীনগর গার্লস স্কুলের অঙ্ক শিক্ষক ছিলেন। রিটায়ার করেছেন। আগে প্রাইভেট পড়াতেন। এখন আর পড়ান না, অসুস্থ। কতদিন ধরে অসুস্থ? বছর ২। খুব অপ্রিয় একটা প্রশ্ন করছি অতসী। তোমাদের চলে কিভাবে? অতসী জবাব দিল না, স্থির চোখে তাকিয়ে রইল। মিসির আলি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললেন, আমি ভেবেছিলাম তোমার বাবা একজন জ্যোতিষী। তিনি যে স্কুল শিক্ষক বুঝতে পারিনি। অতসী যন্ত্রের মতো বলল, আপনি ঠিকই অনুমান করেছেন। বাবা মাস্টারির পাশাপাশি জ্যোতিষ চর্চা করতেন। করতেন বলছো কেন? এখন করেন না? না, শখের চর্চা। শখের চর্চা না, তিনি টাকা নিতেন। ও আচ্ছা, তার রোজগার কেমন ছিল? তার রোজগার ভালোই ছিল। তিনি রোজগার যেমন করতেন, খরচও তেমন করতেন। আপনি নিশ্চয়ই তার হাতের ৩টে আংটি লক্ষ্য করেছেন। একটি আংটি হচ্ছে নীলার, বিক্রি করলে অনেক টাকা পাওয়ার কথা। বিক্রি করছো না কেন? আমার মনে হচ্ছে বিক্রি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অতসী জবাব দিল না। মিসির আলি বললেন, কাগজ কলম আনো তো। আমি আমার বাসার ঠিকানা রেখে দিচ্ছি। তোমার বাবা সুস্থ হলে আমাকে খবর দিও। আমি তার সঙ্গে দেখা করব। হাতটাও না হয় দেখাবো। আপনি হাত দেখায় বিশ্বাস করেন? না, করি না। অতি প্রাকৃত কোনো কিছুইতেই বিশ্বাস করি না। তাহলে বাবাকে হাত দেখাতে চাচ্ছেন কেন? কৌতূহল, আর কিছুই না। আমি ভূত বিশ্বাস করি না। কিন্তু কেউ যদি বলে আমার বাসায় একটা পোষা ভূত আছে, দড়ি দিয়ে খাটের পায়ের সঙ্গে বেঁধে রাখি, তাহলে আমি অবশ্যই ওই ভূত দেখতে যাব। মিসির আলি উঠে দাঁড়ালেন। অতসী তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। মিসির আলি বললেন, যাই। মেয়েটা কিছুই বলল না। রাস্তায় নেমে মিসির আলি পেছন দিকে তাকালেন। অতসী এখনও দরজা ধরে দাঁড়িয়ে। একটা বিশেষ জরুরি কথাই মিসির আলি জিজ্ঞেস করতে ভুলে গেছেন। ওসমান গনিকে মেয়েটি চেনে কিনা। তিনি ফিরে এলেন। মেয়েটি দরজা ধরে দাঁড়িয়ে আছে। সেও যেন জানে মিসির আলি ফিরে আসবেন। অতসী? জি। তুমি কি ওসমান গনি সাহেবকে চেনো? অতসী চুপ করে রইল। মিসির আলি জবাবের জন্য ২ মিনিট অপেক্ষা করলেন। আর অপেক্ষা করার অর্থ হয় না। মেয়েটি মুখ খুলবে না। অতসী, বলুন। আমার ঠিকানাটা হারাবে না, যত্ন করে রেখো। আমি অপেক্ষা করব তোমাদের জন্য। আমি তোমাদের সাহায্য করতে চাই। ঠিক তখন বাড়ির ভেতর থেকে পশুর গর্জনের মতো গর্জন শোনা গেল। কেউ মনে হয় ভারী কিছু ছুঁড়ে ফেলল। মিসির আলি বললেন, তোমার বাবাকে কি তালাবদ্ধ করে রাখা হয়েছে? অতসী হ্যাঁ সূচক কিছুই বলল না। মেয়েটি স্থির চোখে তাকিয়ে আছে।
সে একবারও চোখের পলক ফেলল না। মিসির আলি পথে নামতে নামতে ভাবতে লাগলেন, মানুষ সেকেন্ডে কবার চোখের পলক ফেলে? চোখের পলক ফেলা দিয়ে মানুষের চরিত্র কি বিচার করা যায়? যেমন সেকেন্ডে ৫ বারের বেশি যে চোখের পলক ফেলবে সে হবে রাগী, যে ৩ বারের কম ফেলবে সে হবে ঠান্ডা ধরনের মানুষ। কেউ কি চেষ্টা করেছে? ১ সপ্তাহ কেটে গেল, মিসির আলির সঙ্গে দেখা করতে এলো না। আর বোধহয় আসবে না। আসবার হলে প্রথম ২-৩ দিনের ভেতরই আসতো। ৮ম দিনে মিসির আলি নিজেই গেলেন। অনেকক্ষণ দরজার কড়া নাড়ার পর বাচ্চা একটা ছেলে দরজা খুলল। মিসির আলি বললেন, অতসী আছে? ছেলেটা হাসি মুখে বলল, আমরা নতুন ভাড়াটে, তারা চলে গেছে। কোথায় গেছে জানো? না। আচ্ছা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে মিসির আলি কেন জানি নিশ্চিন্ত বোধ করছেন। বড় ধরনের ঝামেলা মাথার উপর থেকে নেমে গেল, এই ধরনের স্বস্তি বোধ হয়, সেই ধরনের স্বস্তি। শরীরটা খারাপ হবার পর থেকেই তার ভেতরে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। চাপ সহ্য করতে পারেন না। ওসমান গনি, আম্বিকাচরণ এই দুজনের ব্যাপারটাই তার উপর চাপ দিচ্ছিল। এখন মনে হচ্ছে চাপ থেকে মুক্তি পেলেন। আর ভাবতে হবে না। ৩০ লক্ষ লোকের বাস এই শহরে। ৩০ লক্ষ লোকের ভেতর কেউ যদি হারিয়ে যায়, তাকে খুঁজে বের করা মুশকিল। আর দরকারই বা কী? মিসির আলি রিকশা নিলেন। হালকাভাবে বৃষ্টি পড়ছে, কুয়াশার মতো বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরের দিকে রওনা হয়েছেন। তার ভালো লাগছে। বৃষ্টি বাড়ছে, কিন্তু তার হুড তুলতে কিংবা প্লাস্টিকের পর্দায় শরীর ঢাকতে ভালো লাগছে না। রাস্তার লোকজন আগ্রহ নিয়ে তাকে দেখছে। একটা মানুষ রিকশায় বসে ভিজতে ভিজতে এগুচ্ছে। রিকশাওয়ালা ধমকের স্বরে বলল, হুড তুলেন। ভিজতেছেন কেন? মিসির আলি জবাব দিলেন না। রিকশাওয়ালা রাস্তার পাশে রিকশা থামিয়ে বিরক্ত মুখে হুড তুলতে লাগলো। হুড থাকা সত্ত্বেও একটা মানুষ তার ভিজতে ভিজতে যাবে, এটা তার সহ্য হচ্ছে না। সে হয়তো সূক্ষ্মভাবে অপমানিত বোধ করছে। রিকশায় আবার চলতে শুরু করলো। মিসির আলি ভাবতে শুরু করলেন, কি করে এই আম্বিকাচরণ বাবুকে খুঁজে বের করা যায়। কাজটা কি খুব জটিল? তার মনে হচ্ছে না। ভদ্রলোক যে বাড়িতে ছিলেন সে বাড়ির মালিক জানতে পারে। নতুন বাড়ির কি ঠিকানা বলতে পারলেও পারতে পারেন। কোন এলাকায় গিয়েছেন তাও পারার কথা। আশেপাশের মুদির দোকানগুলো খুঁজতে হবে। নিশ্চয়ই আগে যেখানে ছিলেন তার আশেপাশের মুদির দোকানে তার বাকির খাতা আছে। বাকির সব টাকা দিতে না পারলে দোকানদারকে নতুন বাসার ঠিকানা বলে যাবেন, এটাই সঙ্গত। সবচেয়ে বড় সাহায্য পাওয়া যাবে বিটের পিয়নদের কাছ থেকে। এরা বলতে পারবে, তবে সময় সাপেক্ষ ব্যাপার। রিকশাওয়ালা, যে আপনার নাম কি ভাই? কেরামত। শুনুন ভাই কেরামত, আপনি কি আমাকে যেখান থেকে এনেছিলেন ঠিক সেইখানে নামিয়ে দিয়ে আসতে পারেন? আর হুডটা ফেলে দিন, আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে। রিকশাওয়ালা রিকশা থামালো। সে অসম্ভব বিরক্তি নিয়ে তাকাচ্ছে। মিসির আলি লক্ষ্য করছেন রিকশাওয়ালাদের মধ্যে এই ব্যাপারটা আছে। তারা যেখান থেকে যাত্রা শুরু করেছে কখনো সেখানে যেতে চায় না। হয়তো কোনো এক কুসংস্কার তাদের মধ্যেও আছে। যেখান থেকে যাত্রা শুরু সেখানে ফিরে আসা যাবে না। ফিরে এলে চক্র সম্পূর্ণ হয়। মানুষ কখনো চক্র সম্পূর্ণ করতে চায় না, সে চক্র ভাঙতে চায়। কিন্তু প্রকৃতি নামক অচেনা একটা কিছু বারবার মানুষের চক্র সম্পূর্ণ করে দেয়। কেন করে? তুমুল বর্ষণ হচ্ছে। মিসির আলি ভিজছেন। ভালো লাগছে, তার খুব ভালো লাগছে। বৃষ্টিতে ভেজার জন্যই হয়তো তার জ্বর এসে গেল। বেশ জ্বর, তবে আরামদায়ক জ্বর। এক ধরনের জ্বরে শারীরিক কষ্ট প্রধান হয়ে দাঁড়ায়, আরেক ধরনের জ্বরে শরীরে ভোঁতা ভোঁতা ভাব আসে। অনুভূতির তীক্ষ্ণতা থাকে না। গরম কম্বলের ভেতর ঢুকে আরাম করতে ভালো লাগে। ক্ষুধা নামক শারীরিক যন্ত্রণার হাত থেকেও সাময়িক ত্রাণ পাওয়া যায়। কারণ এ জাতীয় জ্বরে ক্ষুধাবোধ থাকে না। রাত 11টা। বাতি নিভিয়ে ঘুমোতে যাবার নির্ধারিত সময়। মিসির আলি নিয়ম ভঙ্গ করলেন। বিছানায় যাবার পরিবর্তে খাতা হাতে বসার ঘরে ঢুকলেন। গত কয়েকদিন ধরে ওসমান গনি সম্পর্কে কিছু কিছু নোট করেছেন। নোটগুলো পড়া দরকার। মাথায় যন্ত্রণা হচ্ছে। তার উচিত বাতি নিভিয়ে ঘুমোতে যাওয়া। তিনি নিশ্চিত জানেন ঘুম আসবে না। গত দুরাত তাই হয়েছে। প্রায় সারা রাত জেগে কাটিয়েছেন। তার চেয়ে খাতা নিয়ে বসে থাকা ভালো। পড়তে পড়তে একসময় হয়তো সোফাতেই ঘুমিয়ে পড়বেন। নিয়ন্ত্রিত জীবনযাপন করা বোধহয় তার ভাগ্যে নেই। মিসির আলি পড়তে শুরু করলেন। ওসমান গনি। ওসমান গনিকে আমি দেখিনি। কোটিপতি মানুষ, একজন বেহালাবাদক। যারা জন্ম থেকে কোটিপতি
যারা পরবর্তী সময়ে কোটিপতি হয় তাদের প্রকৃতি ভিন্ন হয়। নিতান্তই দরিদ্র অবস্থা থেকে যারা কোটিপতির পর্যায়ে আসে তাদেরকে এক জীবনে দুরকম সমস্যায় পড়তে হয়। অর্থকষ্টের সমস্যা এবং অর্থ দিয়ে কি করা যায় সেই সমস্যা। ওসমান গনির ক্ষেত্রেও তা ঘটেছে। যাদের ক্ষেত্রে এটা ঘটে তাদের মধ্যে সামান্য পরিমাণ হলেও ভারসাম্যহীনতা দেখা যায়। সাধারণ মানুষদের বেলায় তার চরিত্র ব্যাখ্যা করে বলে দেয়া সম্ভব বিশেষ বিশেষ পরিস্থিতিতে সে কি করবে। রেগে যাবে, আনন্দিত হবে, না দুঃখিত হবে, হলেও কি পরিমাণ হবে। কিন্তু ওসমান গনি জাতীয় মানুষ যারা দুটি ধাপ অতিক্রম করেছেন তাদের ক্ষেত্রে আগেভাগে কিছু বলা সম্ভব না। চরিত্রে প্রেসিক্টেবিলিটি বলে কিছু তাদের থাকে না। ওসমান গনি সম্পর্কে ডাক্তার এবং পুলিশ বলছে স্বাভাবিক মৃত্যু, আর কন্যা বলছে আত্মহত্যা। তার কন্যার বক্তব্যই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। এই জাতীয় চরিত্রের মানুষদের কাছে জীবন একসময় অসহনীয় হয়ে ওঠে। তারা একসময় ভাবতে শুরু করে এই জীবনে যা পাবার ছিল সব পাওয়া হয়ে গেছে, আর কিছুই পাওয়ার নেই। আত্মহননের পথই তখন সহজ স্বাভাবিক পথ বলে মনে হয়। এ পর্যন্ত পুরো ব্যাপারটায় কোনো জটিলতা নেই। জটিলতা যিনি সৃষ্টি করেছেন তার নাম অম্বিকাবাবু। অম্বিকাবাবুর সঙ্গে আমার এখনো দেখা হয়নি। তিনি নতুন এক আস্তানায় আশ্রয় নিয়েছেন। সেই আস্তানা আমি খুঁজে বের করেছি। যদিও এখনো ঠিক করিনি ভদ্রলোকের সঙ্গে আমি দেখা করব কিনা। অম্বিকাবাবুর কন্যার সঙ্গে আমার দেখা হয়েছে। কন্যার বক্তব্য অনুযায়ী তার বাবা অসুস্থ। তার সঙ্গে দেখা করা যাবে না। অসুস্থ মানুষদের সঙ্গে দেখা করতে না দেয়া মধ্যবিত্ত মানসিকতা নয়। মধ্যবিত্ত মানসিকতায় অসুস্থ মানুষদেরই সঙ্গেই বরং বেশি করে দেখা সাক্ষাতের ব্যবস্থা আছে। মৃত্যু পথযাত্রী যার শ্বাসকষ্ট শুরু হয়েছে তাকেও দল বেঁধে লোকজন দেখতে আসবে, জিজ্ঞেস করবে এখন শরীরটা কেমন। তবে মধ্যবিত্ত মানসিকতায় এক ধরনের অসুস্থ রোগী আছে যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষেধ। তারা হচ্ছে মানসিক রোগী। শরীরের রোগ আমরা দেখতে ভালোবাসি, কিন্তু মনের রোগ নয়। এই রোগ সম্পর্কে কাউকে জানতে দেয়া যাবে না। পশুর মতো অম্বিকাবাবুকে গর্জন করতে আমি শুনেছি, তবে তা অভিনয়ও হতে পারে। তারপরেও অম্বিকাবাবু যে একজন মানসিক রোগী তা ধরে নেওয়া যায়। মেয়ের কথা অনুযায়ী তিনি অনেকদিন থেকে অসুখে ভুগছেন। একজন মানসিক রোগী আমাকে দিয়ে একটি চিরকুট লিখিয়ে নিল যে সাবধান বাণী। সেই চিরকুটে লেখা তা অক্ষরে অক্ষরে মিলে গেল। কাকতালীয় ব্যাপার বলে একে উড়িয়ে দেয়া যায় না। আমার ধারণা বিশেষ কোনো উদ্দেশ্য আমাকে সমস্যাটির সঙ্গে জড়ানো হয়েছে। ওসমান গনি নিজে এই কাজটি করতে পারেন যাতে তার মৃত্যু নিয়ে এক ধরনের রহস্য তৈরি হয়, কিন্তু তিনি তা করবেন বলে মনে হয় না। একজন অসম্ভব ধনবান ব্যক্তি যিনি নিজের ভুবন নিয়ে ব্যস্ত তিনি আমাকে চিনবেন তা আশা করা ঠিক না। তাছাড়া ভদ্রলোক নিভৃতচারী। তার চেয়েও বড় যুক্তি, আমার নোটটি পেয়ে তিনি চিন্তিত হয়ে তার ছেলেবেলার বন্ধু হোম মিনিস্টারকে টেলিফোন করেছিলেন। তাহলে কি দাঁড়াচ্ছে? এই কি দাঁড়াচ্ছে না যে ওসমান গনির সমস্যার সঙ্গে আমাকে জড়িয়েছেন অম্বিকাচরণ। তার উদ্দেশ্য কি ওসমান গনিকে সাবধান করা? এই কাজটি তো তিনি আমাকে না জড়িয়ে করতে পারতেন। আমাকে জড়ালেন কেন? লেখা এই পর্যন্ত। মিসির আলি হাই তুললেন। তার ঘুম পাচ্ছে। এখন শুয়ে পড়লে হয়তো ঘুম এসে যাবে। তিনি হাত মুখ ধুয়ে রাতের শেষ সিগারেটটি খেলেন এবং তার খাতায় পেন্সিল দিয়ে লিখলেন, ওসমান গনির মৃত্যুর একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ধারণা এই হত্যাকাণ্ডের নায়িকা তার কন্যা নাদিয়া গনি। ওসমান গনির স্ত্রীর মৃত্যু এই মেয়েটির হাতেই হয়েছে। মিসির আলি অবাক হয়ে নিজের লেখার দিকে তাকিয়ে রইলেন। হুট করে এই কথাগুলো কেন লিখলেন নিজেই জানেন না। হয়তো তার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। তার হাতে কোনো যুক্তি প্রমাণ নেই, তবু তার মন বলছে এই ঘটনায় সত্যি। অম্বিকাচরণ হচ্ছে বলে এক ভদ্রলোক ঘটনা জানেন। তিনি সাহায্য প্রার্থনা করেছেন মিসির আলি নামের একজনের কাছে। মিসির আলি ঘুমোতে গেলেন রাত 1টার দিকে। অনেক দিন পর তার সুনিদ্রা হলো। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আসব। আশা করি